ক্লাস 12-এর ফিজিক্স ক্লাসে আগের দিনে আমরা ক্যাপাসিট্যান্স সম্বন্ধে ধারণা করেছিলাম এবং ক্যাপাসিটর ধারক এটা সম্বন্ধে আমরা অল্প একটু আলোচনা করেছিলাম। ধারক কাকে বলে, ক্যাপাসিটর কী বিষয়ের ওপর নির্ভর করলে তার ক্যাপাসিট্যান্সের মাত্রা বৃদ্ধি পায়, এই সমস্তগুলো আমরা আলোচনা করেছিলাম এবং কিভাবে তৈরি হয় সেটাও। আজকের কয়েকটা বিশেষ রকমের ক্যাপাসিটর সম্বন্ধে এবং তার কার্যপ্রণালী সম্বন্ধে আমরা আলোচনা করব। আগের দিন ক্লাসে বলেছিলাম বিভিন্ন শেপের ক্যাপাসিটর পাওয়া যায়, তা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের আলোচ্য বিষয় হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটর এবং স্ফেরিক্যাল ক্যাপাসিটর। প্যারালাল প্লেট ক্যাপাসিটর মানে হচ্ছে দুখানা একই রকম দেখতে সমান্তরাল দুটো পাত বা শিট, তাদের দুজনকে ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর স্ফেরিক্যাল ক্যাপাসিটর মানে হলো সমকেন্দ্রিক বা কোসেন্ট্রিক দুটো গোলক বা স্ফিয়ার, তাদের আমরা ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করছি। এবারে একে একে আমরা তাদের কার্যপ্রণালীগুলো জেনে নেব। প্রথমে হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা সমান্তরাল পাত ধারক। দুটো মেটালিক পাত যারা একই রকম হবে, দুটো সদৃশ ধাতব পাত, তাদের যদি আমি প্যারালালি বা সমান্তরালভাবে কাছাকাছি রেখে একটা ক্যাপাসিটর গঠন করি, তবে তাকে বলা হয় সমান্তরাল পাত ধারক বা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এইবারে এই পাত দুটির মধ্যে বাতাস থাকতে পারে বা যে কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম, কাঁচ হোক, প্যারাফিন হোক, যা হোক কোনো ডাইইলেকট্রিক মিডিয়ামও আমি প্রবেশ করাতে পারি। স্বাভাবিকভাবেই কী হয়, এগুলো আমরা আগের ক্লাসে পড়েছি যে বায়ু থাকলে তার যা ধারকত্ব বা ক্যাপাসিটেন্স হবে, তার পরিবর্তে অন্য কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম যদি পাত দুটোর মধ্যিখানে রাখা হয়, তাহলে এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বৃদ্ধি পাবে। এইবারে ধরা যাক, দেখো ছবিতে আমি যেটা নিয়েছি, দুটো সমান্তরাল পাত রয়েছে এবং তার মধ্যেখানে আমি একটা ডাইইলেকট্রিক মিডিয়াম নিয়েছি, যেটার পারমিটিভিটি আমি ধরে নিতে পারি এপসিলন মানে কে ইন্টু এপসিলন নট। এইবারে এটার মধ্যে যে কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়েছে, একটার মধ্যে যদি প্লাস কিউ হয়, একটা তো মাইনাস কিউ, ধারকের কিভাবে ধারক সৃষ্টি হয় সেইগুলো সম্বন্ধে আর নতুন করে আলোচনা করার দরকার নেই, আমরা আগের ক্লাসেই করে এসেছি। তো এর চার্জ যদি হয় কিউ এবং এক একটা প্লেটের সারফেস এরিয়া যদি হয় এ, তাহলে আমরা বলতে পারি এর মধ্যে সারফেস চার্জ ডেন্সিটি হলো সিগমা সমান কিউ বাই এ। এইবারে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে আমরা একটা প্লেটের যখন তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড যখন আমরা আলোচনা করেছিলাম, তার সম্বন্ধে সেখান থেকে আমি বলতে পারি সেটা ছিল হচ্ছে সিগমা বাই 2 এপসিলন। তাহলে দুটো প্লেটের মধ্যিখানে যে টোটাল ইলেকট্রিক ফিল্ড সেখানে কাজ করবে, সেটা হচ্ছে সিগমা বাই 2 এপসিলন প্লাস সিগমা বাই 2 এপসিলন মানে সিগমা বাই এপসিলন। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মানটা জেনে গেলাম। আমি বলেছি যে কোনো জিনিসের ক্যাপাসিটেন্স যদি মেজার করতে হয়, তাহলে দুটো জিনিস আমাকে জেনে নিতে হচ্ছে। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড থেকে পোটেনশিয়াল, আর একটা হচ্ছে চার্জ। পোটেনশিয়াল যদি আমি সরাসরি নির্ণয় করতে পারি তো ভালো, না হলে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করলে সেখান থেকে পোটেনশিয়াল ক্যালকুলেট করে নিতে পারি। ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক আমরা জানি, আর তার মধ্যে মোট চার্জ, ওই ডেন্সিটি নয়, মোট চার্জ, এই দুটো জানলেই আমরা যে কোনো জিনিসের ক্যাপাসিটেন্স নির্ণয় করতে পারি এবং সেই জন্যই আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের দিকে এগোচ্ছি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান পাওয়া গেল সিগমা বাই এপসিলন, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স হবে ওই ইলেকট্রিক ফিল্ড ইনটু দুটো পাতের মধ্যে ডিস্টেন্স, অর্থাৎ যে ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডটা যতখানি দূরত্ব বরাবর কাজ করছে, দুটো পাতের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড যদি কাজ করে, তাহলে তার ডিস্টেন্স যেটা ডিস্টেন্স অফ সেপারেশন, সেটা হচ্ছে দুটো প্লেটের মধ্যেকার ডিস্টেন্স, সেটাকে এখানে ডি ধরা হয়েছে। তার মানে পোটেনশিয়াল বিটুইন টু প্লেটস সেটা হলো ই ইন্টু ডি। আর ই এর ভ্যালু তো সিগমা বাই এপসিলন, সিগমাটাকে আমি কিউ বাই এ ফর্মে লিখতে পারি, তাহলে আসছে 1 বাই এপসিলন ইন্টু কিউ ডি বাই এ।
আর ক্যাপাসিট্যান্স আমরা জানি ক্যাপাসিট্যান্স সি হচ্ছে কিউ বাই ভি, অর্থাৎ আমরা এখানে এই ওপর থেকে যে কিউটা পেয়েছি আর ভি এর যে ভ্যালু পেয়েছি সে দুটো বসালে পেয়ে যাচ্ছি এপসিলন এ বাই ডি। এবার যদি ওটা বায়ু মাধ্যম থাকে তাহলে এপসিলন নট হবে, যদি অন্য কোনো ডাইলেকট্রিক মিডিয়াম থাকে তাহলে ওটা হবে এপসিলন মানে কে ইন্টু এপসিলন নট। অর্থাৎ দেখতে পাচ্ছি যে প্যারালাল প্লেট ক্যাপাসিটারের যে ক্যাপাসিট্যান্স সেটা কিন্তু ওর চার্জের ওপর নির্ভর করে না, কী পরিমাণ চার্জ তার মধ্যে দেওয়া হয়েছে সেটার ওপরে কিন্তু একেবারেই নির্ভর করে না, কারণ যে এক্সপ্রেশনটা পেলাম সেটা কিন্তু চার্জ নিরপেক্ষ। তাহলে কার ওপর ডিপেন্ড করছে? ভেতরে যে ডাইলেকট্রিক মিডিয়ামটা দিয়েছি তার ওপর নির্ভর করছে, কারণ ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স অলওয়েজ ডিপেন্ড অন ডাইলেকট্রিক মিডিয়াম, তার পারমিটিভিটির ওপর নির্ভর করে। একটা প্লেটের ক্ষেত্রফলের ওপর ডিপেন্ড করছে আর দুটো প্লেটের মধ্যেকার দূরত্বের ওপর নির্ভর করছে। The capacitance of parallel plate capacitor depends upon the distance d between two plates। দেখো d এর সঙ্গে ক্যাপাসিট্যান্সটা ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ d যদি বৃদ্ধি পায় c কমে যাবে, মানে দূরত্ব বাড়লে ক্যাপাসিট্যান্স কমে যাবে, সব মিলে যাচ্ছে। আমরা আগে ক্যাপাসিটারের যা যা ফ্যাক্টরগুলো পড়েছিলাম যে ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য ক্যাপাসিট্যান্স অফ আ ক্যাপাসিটার, সেগুলোর সঙ্গে কিন্তু এটাও মিলে যাচ্ছে যে দূরত্ব বাড়লে লো ক্যাপাসিট্যান্স হয়ে যাবে। আর দ্য এরিয়া এ অফ দ্য মিডিয়াম বিটুইন দ্য টু প্লেটস, এই যে এর যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটার ওপরে কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, অর্থাৎ যত ক্ষেত্রফল বৃদ্ধি পাবে বড় সাইজের ক্যাপাসিটার হবে তত তার ক্যাপাসিট্যান্স বৃদ্ধি পাবে। আমরা আগের ক্লাসেও পড়ে এসেছি যে লার্জ এরিয়া মানে হাই ক্যাপাসিট্যান্স আর লো এরিয়া মানে কম এরিয়া মানে লো ক্যাপাসিট্যান্স। তাহলে এই গেছে আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটার, অর্থাৎ দুটো সমান্তরাল পাতকে আমরা যখন ধারক হিসেবে ব্যবহার করব তখন তার কার্যনীতি। এইবারে হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটার। স্ফেরিক্যাল ক্যাপাসিটার মানেই আমি বলেছি দুটো কোসেন্ট্রিক বা কনসেন্ট্রিক মানে সমকেন্দ্রিক দুটো গোলককে আমরা ধারক হিসেবে ব্যবহার করছি। দেখো যে ছবিটা এখানে এঁকেছি সেখানে এই যে ক্যাপাসিটারের ভেতরের গোলকটা তার রেডিয়াস নেওয়া হয়েছে R1, বাইরের যে গোলকটা তার নাম দেওয়া হয়েছে B এবং তার রেডিয়াস হচ্ছে R2। এগুলো ধরা হয়েছে কারণ আমি ক্যালকুলেশন করব তো তাই জন্য আগে বলে নিচ্ছি। এই A গোলক আর B গোলক দুজনের মাঝখানে যে মিডিয়ামটা রয়েছে সে তার পারমিটিভিটি হচ্ছে K। এইবারে আমি কি করলাম, আমি বাইরের যে গোলকটা রয়েছে তাকে আমি প্লাস কিউ আধান দেওয়া হলো তার মধ্যে, আর ভেতরের যে গোলকটা দেয়া রয়েছে তাকে আমি ভূসংলগ্ন করে দিলাম মানে আর্দিং করে দিলাম, পৃথিবীর সঙ্গে কানেক্ট করে দিলাম। এই হচ্ছে ব্যাপার। এইবারে বাইরের যে গোলকটা রয়েছে এই গোলকটার মধ্যে টোটাল যে আমি প্লাস কিউ চার্জ দিয়েছি এ কিন্তু কিছু অংশ বি গোলকের বাইরের তলে এবং কিছু অংশ কিন্তু ভেতরের তলে থাকবে, কারণ এই বাইরের যে গোলকটা তার ভেতরের দিকে বস্তুটাও যেমন ভূসংলগ্ন, বাইরের দিকে যে বস্তু আছে যে মিডিয়াম আছে যে বাতাস সেটাও তো ভূসংলগ্ন। তাই জন্য কি হচ্ছে যে বাইরের আউটার যে স্ফিয়ারটা তার মধ্যে যে চার্জটা দিয়েছি সেটা কিছু পরিমাণ গোলকের পিঠে বাইরের পিঠে অবস্থান করবে, কিছু পরিমাণ গোলকের ভেতরের সারফেসটা তাতে অবস্থান করবে। আমি ধরে নিলাম যে বাইরের দিকে প্লাস কিউ1 পরিমাণ চার্জ রয়েছে এবং ভেতরের পিঠে, এটা সমস্ত বাইরের গোলকের কথা হচ্ছে, আর ভেতরের দিকে প্লাস কিউ2 পরিমাণ চার্জ রয়েছে। তার মানে কিউ1 প্লাস কিউ2 সেটাই হচ্ছে কিউ, টোটাল যে চার্জটা দিয়েছি সেটাই হচ্ছে কিউ1 প্লাস কিউ2। এইবারে ভেতরের যে প্লাস কিউ2 ভেতরের সারফেসে যে প্লাস কিউ2 চার্জগুলো রয়েছে সে কি করলো এবারে যে ইনার যে স্ফিয়ারটা যে কিনা ভূসংলগ্ন তাকে আবার মাইনাস কিউ2 চার্জে ইনডিউসড করে দিল। তার মানে তার মধ্যে চার্জ হয়ে গেল ইনডিউসড চার্জ, সেটা হয়ে গেল মাইনাস কিউ2। এইবারে চার্জের ব্যাপার জানা হলো, তাহলে ক্যাপাসিট্যান্স জানতে গেলে আমার আর কি জানা বাকি? আমার পোটেনশিয়াল জানা বাকি। দেখো যে বাইরের বি স্ফিয়ারটা রয়েছে তার পোটেনশিয়াল হচ্ছে
ওর নিজের যতটা চার্জ রয়েছে তার জন্য পোটেনশিয়াল, প্লাস ভেতরের যে গোলকটা রয়েছে তারও তো ইনডিউসড চার্জ তৈরি হয়েছে, তাহলে তার জন্য আবার ওর ওপরে কতটা পোটেনশিয়াল আসবে সেইটা, তাহলে দুটোর লব্ধি হচ্ছে বাইরের গোলকের পোটেনশিয়াল। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি নিজের জন্য হচ্ছে 1/4πk∈0 ইন্টু Q/R2, টোটালটা তো কিউ, আর ভেতরের যেটা তার জন্য হচ্ছে, যেহেতু ভেতরে গোলকটায় -Q2 চার্জ আবিষ্ট হয়েছে, তাই আমি সরাসরি মাইনাসটা বাইরে এনে দিতে পারি, -1/4πk∈0 ইন্টু Q2/R2, কারণ সেন্টার থেকে তো R2 দূরত্বেই রয়েছে, অর্থাৎ 1/4πk∈0 আমি যদি কমন নিই তাহলে হচ্ছে Q/R2 -Q2/R2। এখানে আমি ইজিলি Q - Q2/R2 করতে পারতাম, কিন্তু করব না, কারণ এইটারই আমরা একটু পরে সেটাকে মডিফাইড ওয়েতে আমরা অন্য একটা এক্সপ্রেশানে ইউজ করব, সেই জন্য আমি এরমভাবেই এখন রেখে দিলাম। এগুলো করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে ডেরিভেশন, যে কখন কোন জায়গায় গিয়ে আমি এক্সপ্রেশনটা সিম্পলিফিকেশন বন্ধ করে দেবো, সেটা আমাকে যত বেশি প্র্যাকটিস করব তত আমার সুবিধা হয়ে যাবে। এইবারে ভেতরে, এটা তো গেলো বাইরের স্ফিয়ারটার পোটেনশিয়াল, আর ভেতরের স্ফিয়ারটার পোটেনশিয়াল, ভেতরের স্ফিয়ারটা যে পোটেনশিয়াল সেটা হচ্ছে একই ব্যাপার, ওর নিজের একটা ইনডিউস চার্জ তৈরি হয়েছে তার জন্য ওর একটা পোটেনশিয়াল হবে, প্লাস বাইরের তার চারদিকে যে বাইরের বি স্ফিয়ারটা রয়েছে তার জন্য ওর ওপর একটা পোটেনশিয়াল হবে, নিজের জন্য পোটেনশিয়াল এবং বাইরের জন্য পোটেনশিয়াল, তার মানে এখানে একই ব্যাপার, বাইরেরটার জন্য হচ্ছে 1/4πk∈0 ইন্টু Q/R2, আর নিজের জন্য হচ্ছে -1/4πk∈0 ইন্টু Q2/R1। কিন্তু এই এ গোলকটা এ তো ভূসংলগ্ন, তার মানে এর পোটেনশিয়াল তো 0, অর্থাৎ পুরো এক্সপ্রেশনটা হয়ে গেল 0। এইখান থেকে আমি পেয়ে গেলাম, এই দেখো, এইখান থেকে পেলাম Q/R2 -Q2/R1 = 0, মানে এখান থেকে পেলাম Q2-র ভ্যালু। Q2 হচ্ছে, কারণ Q1 Q2 এইগুলো তো আমরা জানি না, আমরা তো Qটাকে জানি, তাহলে Q2 হচ্ছে Q ইন্টু R1/R2। এইবারে এই জিনিসটা নিয়ে আমি ওই যে বি স্ফিয়ারের পোটেনশিয়ালে যে এক্সপ্রেশনটা ছিল ওইখানে পুট করে দিলাম, তাহলে VBর ভ্যালু বেরোলো Q/4πk∈0 ইন্টু R2 - R1/R2², পোটেনশিয়াল বেরিয়ে গেল। তাহলে বাইরেরটার হচ্ছে VB আর ভেতরেরটার হচ্ছে 0, তার মানে দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, VB - 0 মানে VB, অর্থাৎ বাইরের বি স্ফিয়ারটার যেটা পোটেনশিয়াল সেটাই হচ্ছে ক্যাপাসিটারের দুটো স্ফিয়ার তাদের মাঝে পোটেনশিয়াল ডিফারেন্স, যেহেতু ভেতরের স্ফিয়ারটার পোটেনশিয়াল 0, তাই জন্য, অর্থাৎ তাহলে ক্যাপাসিটেন্স হচ্ছে টোটাল চার্জ ডিভাইডেড বাই পোটেনশিয়াল ডিফারেন্স, মানে Q/VB, সেটা বেরিয়ে গেল 4πk∈0 ইন্টু R2² - R1। অগেন এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ চার্জ, অর্থাৎ কী পরিমাণ চার্জ দিচ্ছি, সে কীভাবে ডিভাইডেড হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, তার উপর কিচ্ছুভাবে ডিপেন্ড করে না, শুধু দেখো দুজনের রেডিয়াসের ওপর ডিপেন্ড করছে, আর ডিপেন্ড করছে দুটো স্পিয়ারের মাঝখানে কোন মিডিয়াম রয়েছে তার পারমিটিভিটির ওপরে, সমস্ত ক্যাপাসিটারের মতন এটারও একই ব্যাপার। এইবারে কন্ডিশনটা উল্টো মানে এখানে ভেতরের গোলকটা, এখানে দুটো গোলক আছে, এখানে ভেতরের গোলকটা নাম দেয়া রয়েছে, এখানে কোনো নাম আমি এখনও দিইনি, যাই হোক ভেতরের গোলকটা সেখানে হচ্ছে ধরা যাক R1 তার ব্যাসার্ধ, বাইরের গোলকটার ব্যাসার্ধ হচ্ছে R2। এইবারে আর মাঝখানে এদের মধ্যে পারমিটিভিটি যে মিডিয়াম রয়েছে তার পারমিটিভিটি কে, এই সমস্ত দেখেছি। এইবারে এখানে কি করা হচ্ছে, ভেতরের গোলকটাকে আমি +Q আধানে আহিত করলাম, আর বাইরের গোলকটাকে আর্থিং করে দিলাম, মানে ভূসংলগ্ন করলাম। অর্থাৎ আগে কি করেছিলাম, বাইরেরটাতে চার্জ দিয়ে ভেতরেরটাকে ভূসংলগ্ন করে দিয়েছিলাম, এখানে কি করলাম, ভেতরেরটায় চার্জ দিয়ে বাইরেরটাকে ভূসংলগ্ন করে দিলাম। আর ভেতরেরটাকে কি দিয়েছি আমি, +Q চার্জ দিয়েছি, তো কিন্তু বাইরের গোলকটা তোকে চারদিক থেকে ঘিরে রয়েছে, স্ফিয়ার তো, তাই জন্য বাইরের গোলকের যে ইনার সারফেস রয়েছে, ভেতরের দিকে যে পিঠটা রয়েছে, সেখানে -Q পরিমাণ চার্জ ইনডিউসড হয়ে যাবে,
ঠিক আছে। আর ওই বাইরের স্ফিয়ারের বাইরের পিঠে যে চার্জটা ইনডিউসড হবে, সেই চার্জটা মানে যে সম আধান ইনডিউসড হবে, সেই চার্জটা যেহেতু ভূসংলগ্ন রয়েছে সে পৃথিবীর মধ্যে চলে যাবে। বাইরে ওটা তো ফ্রি আধান, ওটা সেজন্য বাইরে চলে যাবে, শুধু ভেতরের পিঠে -q হয়ে যাবে। ঠিক আছে। এইবারে কি হচ্ছে, যখনই আমি দেখছি যে এটা তো তার মানে সুষমভাবে একটা আহিত গোলক, আর এটা আমরা জানি যে এর পৃষ্ঠতলে যখন আমরা পোটেনশিয়াল নির্ণয় করব তখন ধরতে হয় যে পুরো স্ফিয়ারটার মোট চার্জ তার কেন্দ্রে জমা আছে, এটা আমরা জানি। এবং যেটা ভেতরের যে স্ফিয়ারটা তার বিভবটা কি হচ্ছে, তার বিভব হচ্ছে 1/4πk∁0 ইন্টু Q/R1 নিজের জন্য, -1/4πk∁0 ইন্টু Q/R2, একইভাবে আগেরটাও যেমনভাবে ক্যালকুলেট করলাম এটাও সেরমভাবে, তার নিজের জন্য আর প্লাস বাইরের গোলকটার জন্য। তাহলে বাইরের গোলকের তো চার্জ হচ্ছে -q, তাই জন্য মাইনাসটা এখানে এসে গেছে। এই করে জিনিসটা আমি পেলাম Q/4πk∁0 ইন্টু 1/R1 - 1/R2, বা এখান থেকে আমি সিম্পলিফাই করলে পাচ্ছি R2 - R1 ডিভাইডেড বাই R1 R2। এটা হচ্ছে V এর পরিমাণ। বাইরের গোলকটা তো ভূসংলগ্ন, তাই জন্য বাইরের গোলকের এখানে আবার একই ব্যাপার, পোটেনশিয়াল হচ্ছে 0। তাহলে ভেতরের গোলকটার যদি পোটেনশিয়াল হয় V আর বাইরের গোলকটার যদি পোটেনশিয়াল হয় 0, তাহলে দুটোর স্ফিয়ারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে আগেন V - 0 = V। তাহলে এইটাই হচ্ছে ভেতরের গোলকের যে পোটেনশিয়াল, সেটাই হচ্ছে দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। ব্যাস, বেরিয়ে গেল টোটাল চার্জ Q জানি, ক্যাপাসিটেন্স বেরিয়ে যাবে। ক্যাপাসিটেন্স হচ্ছে C = Q/V, এবং সেটাকে আমরা পুট করে পেলাম 4πk∁0 R1 R2 বাই R2 - R1। কোথাও আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে ক্যাপাসিটারের মধ্যে তার ক্যাপাসিট্যান্স, তার মধ্যে কি পরিমাণ চার্জ আমি দিচ্ছি তার উপরে নির্ভর করছে না। ঠিক আছে। তাহলে আমরা কি পড়লাম? প্রথমে পড়লাম সমান্তরাল পাতধারক, তারপরে পড়লাম স্ফেরিক্যাল ক্যাপাসিটর, গোলীয় ধারক। তার মধ্যে একটা পড়লাম যে ভেতরের গোলকটাকে নিয়ে আমি ভূসংলগ্ন করে দিয়ে বাইরেরটাতে চার্জ দিয়েছি। পরেরটায় কি পড়লাম? ভেতরেরটাতে চার্জ দিয়ে বাইরের গোলকটাকে নিয়ে আমি ভূসংলগ্ন করে দিয়েছি। একটা অঙ্ক রয়েছে, দেখা যাক। আ প্যারালাল প্লেট ক্যাপাসিটার, একটা সমান্তরাল পাতধারকের অঙ্ক এটা, হ্যাজ স্কোয়ার প্লেটস, মানে একটা প্লেট হচ্ছে বর্গক্ষেত্রাকার, অফ সাইডস 5 সেন্টিমিটার, প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। ক্ষেত্রফল আমরা বার করতে পারবো, এটা বোঝাই যাচ্ছে যে 5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য দিয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। অ্যান্ড সেপারেটেড বাই আ ডিস্টেন্স অফ 1 মিলিমিটার, মানে দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্সের সেপারেশন হচ্ছে 1 মিলিমিটার। এখানে কিন্তু সেই সেন্টিমিটার মিলিমিটারের একটা গণ্ডগোল রয়ে গেছে। এইগুলোই কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে ভীষণভাবে ম্যাটার করে যায়, আমরা লক্ষ্য করি না, উল্টোপাল্টা হয়ে যায়। দুটো প্রশ্ন দিয়েছে। প্রথমে বলছে ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স অফ দিস ক্যাপাসিটার, এর ক্যাপাসিটেন্স নির্ণয় করতে হবে। প্রথমটা দেখি তাহলে কি হয়। আমরা তো জানি প্যারালাল প্লেট ক্যাপাসিটারের C হচ্ছে ε0A/d, ভ্যালু বসাও। একদম ε0 ভ্যালু জানি, A হচ্ছে 5 সেন্টিমিটার, ওই যে বলে দিয়েছে, কিন্তু সেটা সেন্টিমিটার। হ্যাঁ, যখনই আমরা ε0 ভ্যালু বসাচ্ছি তখনই কিন্তু সেটা আমরা SI ইউনিটে নিয়ে যাচ্ছি, তার মানে সেন্টিমিটার থেকে আবার আমাদের মিটারে নিয়ে গিয়ে বসাতে হবে। এবং ডিটাও হচ্ছে 1 মিলিমিটার, সেখানে আবার আমাকে মিটারে নিয়ে এসে বসাতে হবে, তাহলেই আমাদের C এর ভ্যালু বেরিয়ে যাবে। ক্যালকুলেশন নিয়ে বলার তো কিছু নেই, ক্যালকুলেশন আলটিমেটলি তোমরা নিজেরা একটু ক্যালকুলেটারে করে দেখবে, বেরিয়েছে 22.12 পিকোফ্যারাড। পিকো মানে 10⁻⁻12 অর্ডারে। দ্বিতীয়টা বলছে ইফ আ 10 ভোল্ট ব্যাটারি ইজ কানেক্টেড টু দ্য ক্যাপাসিটার, এইবারে কি করা হলো, ক্যাপাসিটারটাতে একটা 10 ভোল্টের ব্যাটারি যোগ করা হলো। হোয়াট ইজ দ্য চার্জ স্টোরড ইন এনি ওয়ান অফ দ্য প্লেটস, এনি ওয়ান অফ দ্য প্লেটস এই তো জমা হয়। যাই হোক, বলছে এবারে যদি ক্যাপাসিটারটার মধ্যে একটা ক্যাপাসিটারটাকে 10 ভোল্টের ব্যাটারির সঙ্গে যোগ করা হয়, তাহলে কি পরিমাণ চার্জ তার মধ্যে জমা হবে, কি পরিমাণ চার্জ জমা হবে। C জানি, V জানি, তাহলে Q = CV, বাস সেই পরিমাণ চার্জ জমা হবে। C এর ভ্যালু আমরা আগেরটা ক্যালকুলেশন থেকে পেলাম, ওই 22.12 পিকোফ্যারাড, আর V এর ভ্যালু 10 ভোল্ট, ওই পরিমাণে তো ব্যাটারি আমরা যোগ করেছি, তাই জন্য আমরা এখান থেকে সেটা নির্ণয় করতে পারবো। এইবারে
একটা কোনো সিস্টেমে কোনো ক্যাপাসিটারের পার ইউনিট ভলিউমে কী পরিমাণ এনার্জি স্টোর হয় সেটাকে বলা হয় তার এনার্জি ডেন্সিটি। এনার্জি ডেন্সিটি তার এক্সপ্রেশনটা হচ্ছে হাফ এপসিলন নট ই স্কোয়ার, যেখানে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা দুটো ক্যাপাসিটরের প্লেটের মাঝখানে, এবং এপসিলন নট হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। এই পরিমাণ এনার্জি যোগ হয়। এটা জাস্ট এক্সপ্রেশনটা জানো, এবং সেখান থেকে একটা অঙ্ক রয়েছে। ফাইন্ড দ্য এনার্জি ডেন্সিটি অফ আ ক্যাপাসিটার ইফ ইটস ইলেকট্রিক ফিল্ড ই হচ্ছে 5 ভোল্ট পার মিটার। ব্যাস, এপসিলন নটের ভ্যালু তো আমরা জানি, তাহলে ইউ হচ্ছে হাফ এপসিলন নট ইন্টু ই স্কোয়ার। এপসিলন নটের ভ্যালু বসাও, হাফ তো কনস্ট্যান্ট আর ই এর ভ্যালু হচ্ছে 5, তাহলে সেখান থেকে আমরা যে পরিমাণ ইউ এর ভ্যালু পাবো সেইটাই হচ্ছে ওর এনার্জি ডেন্সিটি, অর্থাৎ পার ইউনিট ভলিউমে কী পরিমাণ এনার্জি সঞ্চিত থাকছে। ক্যাপাসিটারকে আমরা কম্বিনেশন রেজিস্ট্যান্সের মতন আমরা কিন্তু কম্বিনেশনে দিতে পারি, মানে সাজাতে পারি, অর্থাৎ সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন। এখানে মনে রাখার সুবিধা হচ্ছে যখন আমরা রেজিস্ট্যান্সগুলোকে R1 আর R2কে সিরিজে যোগ করতাম তখন তার তুল্য রোধ হতো R1 প্লাস R2, আর প্যারালালে করলে হচ্ছে 1/R = 1/R1 প্লাস 1/R2। এখানে ঠিক উল্টোটা হবে। ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে দেখো, যখন ক্যাপাসিটারগুলো সিরিজে যোগ হবে তখন 1/C ইকুইভ্যালেন্ট সেটা হবে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, কারণ প্রত্যেকের মধ্যে তখন কিন্তু ভোল্টেজটা একই, চার্জটা একই না হলেও সেখানে ভোল্টেজটা কিন্তু একই জিনিসটা থেকে যাবে। আর যখন একটা একাধিক ক্যাপাসিটারকে আমরা প্যারালালে কানেকশানে যোগ করি তখন ঠিক উল্টোটা হবে, অর্থাৎ রেজিস্ট্যান্সটা যেখানে সিরিজে যা হতো অর্থাৎ যে সি ইকুইভ্যালেন্ট সেটা হবে C1 প্লাস C2 প্লাস C3। অর্থাৎ এখানে ক্যাপাসিটারগুলোকে আমরা যদি সিরিজে যোগ করি তাহলে তুল্য ক্যাপাসিটার যেটা সেটা সিরিজে যোগ করলে সবথেকে ছোটো যে ক্যাপাসিটার তার থেকেও ছোট হয়, আর এখানে আমরা যখন প্যারালালে যোগ করি তখন সবথেকে যে বড় ক্যাপাসিটার তার থেকেও তুল্য ক্যাপাসিটেন্সটা বড় হয়। এর ওপর একটা অঙ্ক, এই একটা সার্কিট, একটা ওই ক্যাপাসিটারদের নিয়ে একটা সিরিজের কম্বিনেশন রয়েছে। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন পয়েন্টস এ অ্যান্ড বি। এ আর বি পয়েন্ট দুটো, তার মধ্যে তোমাকে এই পুরো কম্বিনেশনটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা বার করতে হবে। আর বলে দিয়েছে ক্যাপাসিটেন্স অফ ইচ ক্যাপাসিটার ইজ 2 মাইক্রোফ্যারাড। প্রত্যেকটা ক্যাপাসিটারের 1 2 3 4 5 6 ছখানা ক্যাপাসিটার আছে, প্রত্যেকের হচ্ছে ক্যাপাসিটেন্স 2 মাইক্রোফ্যারাড। দেখো নিচের ছবিগুলো দেখো, ক্রমশ মানে সরল করে 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 আঁকা রয়েছে। প্রথমে 1 আর 3, ফার্স্ট ছবিটা দেখো, 1 আর 3 তারা প্যারালালে রয়েছে, তার মানে প্রত্যেকে তো 2 করে করে, তার মানে এফেক্টিভ ক্যাপাসিটেন্স হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তারপরের ছবি, এবারে 4 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড সিরিজে রয়েছে, তাহলে এফেক্টিভ ক্যাপাসিটেন্স বেরোলো 4/3 মাইক্রোফ্যারাড। পরের ছবি, 4/3 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড প্যারালালে রয়েছে, তাহলে এফেক্টিভ ক্যাপাসিটেন্স হচ্ছে 10/3 মাইক্রোফ্যারাড। তারপরের ছবি, 10/3 আর 2 সিরিজে রয়েছে, তার মানে এফেক্টিভ হচ্ছে 5/4। এবারে সেই 5/4 তারপরের ছবি দেখো, সেই 5/4 আর 2 মাইক্রোফ্যারাড প্যারালালে রয়েছে, তার মানে এফেক্টিভটা হচ্ছে 13/4 মাইক্রোফ্যারাড। ভীষণ সোজা, একদম স্টেপ বাই স্টেপ একটা একটা করে ধরবো, একটা একটা করে ক্যালকুলেশন করবো। শুধু মাথায় রাখতে হবে রেজিস্ট্যান্সের কম্বিনেশনের সঙ্গে যেন এর ফর্মুলা গুলিয়ে না যায়। ওখানে সিরিজে যা ফর্মুলা এখানে প্যারালালে তাই, ওখানে প্যারালালে যা এখানে সিরিজে তাই। তাহলে ক্যাপাসিটার আর ক্যাপাসিটেন্স সম্বন্ধে ক্লাস আমাদের এখানে শেষ হয়ে গেল।